ব্যবসায়ীদের দাবির মুখে লকডাউনে খুলছে দোকানপাট, শপিং মল। আজ থেকে 5 দিন খোলা থাকবে, 8 ঘন্টা করে। প্রতিদিন গড়ে করোনা রোগীর সংখ্যা বাড়ছে 4000-এর বেশি। এই হার থাকলে চিকিৎসা ব্যবস্থা ভেঙে পড়ার শঙ্কা। টাকার বিনিময়ে কথিত স্ত্রী ঝর্ণার সাথে অবৈধ মেলামেশা করতেন হেফাজতের মামুনুল। ঝর্ণার 3 ডায়েরির তথ্য। যুক্তরাষ্ট্রে অস্ত্র সহিংসতা মহামারীর রূপ নিয়েছে বললেন জো বাইডেন। আন্তর্জাতিক অঙ্গনে দেশের জন্য লজ্জা। স্বাগত ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। আপনাদের সাথে আছি আমি আলী আশরাফ। শুনছিলেন শিরোনাম, জানাবো পুরো খবর। লকডাউনে গণপরিবহনের পর এবার দোকানপাটও খুলে দিল সরকার। স্বাস্থ্যবিধি মেনে আজ থেকে মঙ্গলবার পর্যন্ত দিনে 8 ঘন্টা করে খোলা রাখা যাবে। মন্ত্রিপরিষদ থেকে এ বিষয়ক প্রজ্ঞাপন জারি করা হয়েছে। কয়েকদিন ধরে দোকানপাট খোলার দাবিতে বিক্ষোভ করে আসছে ব্যবসায়ীরা। করোনা ভাইরাসের প্রকোপ বাড়তে থাকায় 5 থেকে 11 এপ্রিল পর্যন্ত 7 দিনের লকডাউন দেয় সরকার। দেয়া হয় 11টি নির্দেশনা। বন্ধ করে দেয়া হয় শপিং মল, দোকানপাট। গণপরিবহন চলাচলেও দেয়া হয় নিষেধাজ্ঞা। তবে খোলা রাখা হয় অফিস, আদালত, বইমেলা ও শিল্প কারখানা। এ নির্দেশনার বিরুদ্ধে প্রথম দিন থেকেই ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান ব্যবসায়ীরা। তাদের দাবি, প্রতি বছর নববর্ষ উপলক্ষে বিপুল বেচাকেনা হয়। এ সময় দোকান বন্ধ থাকলে ক্ষতির মুখে পড়তে হবে। বৃহস্পতিবার মন্ত্রিপরিষদ বিভাগ জানায়, মঙ্গলবার পর্যন্ত সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত মার্কেট ও দোকান খোলা রাখা যাবে। তবে স্বাস্থ্যবিধি না মানলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। আমাদের মার্কেট এবং দোকানসমূহ খুলে দেওয়ার সিদ্ধান্ত আজকে দিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী, তার জন্য আমরা ওনার কাছে কৃতজ্ঞ। আমি একটা কথা শুধু বলতে চাই ব্যবসায়ী ভাইদের উদ্দেশ্যে, আমরা যেন শতভাগ স্বাস্থ্যবিধি মেনে আমরা ব্যবসাটা পরিচালনা করি। এর আগে বুধবার থেকে সব সিটি কর্পোরেশনে সকাল 6টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত বাস চলাচলের অনুমতি দেওয়া হয়। কিন্তু নির্দেশনা অমান্য করে চলছে আন্তজেলা বাস, মানা হচ্ছে না স্বাস্থ্যবিধি। কাজী শামীম হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এপ্রিলে প্রথম 8 দিনে নতুন করোনা রোগী শনাক্ত হয়েছে 54,000, সুস্থ 22,500। প্রতিদিন গড়ে আক্রান্তের সংখ্যা বাড়ছে 4000-এর বেশি। কিন্তু দেশের সব হাসপাতালে করোনার বেড রয়েছে 10,500। এই হারে আক্রান্তের সংখ্যা বাড়লে চিকিৎসা ব্যবস্থা ভেঙে পড়ার শঙ্কা বিশেষজ্ঞদের। এপ্রিলে গড়ে প্রতিদিন 6,853 জন করোনা রোগী শনাক্তের বিপরীতে সুস্থ হচ্ছেন 2,828 জন। অর্থাৎ প্রতিদিন নতুন করে যুক্ত হচ্ছে 4,025 জন করোনা রোগী। 8 এপ্রিল পর্যন্ত দেশে করোনায় মোট শনাক্ত হয়েছে 6,66,132 জন, আর সুস্থ হয়েছেন 5,65,030 জন। সে হিসাবে বর্তমানে করোনা রোগী রয়েছে 1,01,102 জন। বিশেষজ্ঞদের আশঙ্কা, এভাবে রোগী বাড়তে থাকলে সবাইকে চিকিৎসা দেয়া কঠিন হবে। এর থেকে যদি বাড়তে শুরু করে, বেশি মানুষের হসপিটালাইজেশন প্রয়োজন হয়, তখন কিন্তু আমরা একটা একুট ক্রাইসিসেই পড়ে যাব। কারণ বাংলাদেশের সরকারি বেসরকারি মিলিয়ে, সকল হাসপাতাল মিলিয়েও কিন্তু আমরা এত রোগী জায়গা দেওয়ার আমরা সক্ষমতা রাখি না। সো আমাদের সবাইকে সাবধানেই হতে হবে। যে আমাদের স্বাস্থ্যকর্মীরা, ডাক্তাররা, নার্সরা, অন্য যারা আছে, একটানা সেবা দিতে দিতে তারা তাদের শেষ সীমায় পৌঁছে যাচ্ছে। সুতরাং আসলেই চিন্তার সামনের দিনগুলোতে যে এই সংক্রমণের অব্যাহত ধারা যদি আমরা থামিয়ে দিতে না পারি, স্বাস্থ্য সেবা কতটা এর ভার সহ্য করতে পারবে, এটা কিন্তু আসলেই একটা চিন্তার ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। ঢাকায় সরকারি বেসরকারি 19 হাসপাতালে করোনার জন্য সাধারণ বেড রয়েছে 3,622টি, যার 88% রোগী ভর্তি রয়েছে। ঢাকায় 305টি আইসিইউ বেডের বিপরীতে রোগী ভর্তি 292 জন। চট্টগ্রামে আইসিইউ সহ মোট বেড রয়েছে 718টি, যার শতকরা 56% রোগী ভর্তি। শুধু ঢাকা ও চট্টগ্রামে চাপ না বাড়িয়ে নিজ নিজ জেলায় চিকিৎসা নেয়ার পরামর্শ বিশেষজ্ঞদের। ঢাকা বা চিটাগংয়ে এখন হাসপাতালে অলমোস্ট কোনো শয্যা খালি নেই, এবং আমাদের এক ধরনের আবার ঢাকামুখী, চিটাগংমুখী এক ধরনের মানুষ আছে যে সামান্য অসুখ হলে আমরা যাচ্ছি। কিন্তু আমাদের জেলা পর্যায়ে বা আমাদের এখন ডিভিশনাল জেলা পর্যায়ে অনেকগুলো মেডিকেল কলেজ আছে, জেলা হাসপাতাল আছে, সেখানে এখনো পর্যাপ্ত বেড আছে। এপ্রিলের প্রথম 8 দিনে সারা দেশে করোনায় মৃত্যু হয়েছে 475 জন মানুষের।
প্রতিদিন গড়ে মৃত্যু হয়েছে 59 জন মানুষের। বুদ্ধদেব কুণ্ডু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। লকডাউন পরিস্থিতি নিয়ে আরও জানাতে সাভার ও লক্ষ্মীপুর থেকে যোগ দিচ্ছেন সহকর্মীরা। প্রথমে সাভার থেকে যোগ দিচ্ছেন সহকর্মী রুবেল আহমেদ। রুবেল, সাভারের শিল্প এলাকায় লকডাউনের স্বাস্থ্যবিধি ঠিকমতো মানা হচ্ছে কিনা, আর সাধারণ মানুষের মধ্যে সচেতনতা কেমন দেখছেন? একদমই কিন্তু উপেক্ষিত হচ্ছে। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি নবীনগর মহাসড়কের বাগানবাড়ি এলাকা। আপনি হয়তো বা দেখতে পাচ্ছেন যে আমার পেছনে কিন্তু এখানে সকাল 6টার পরে কিন্তু জরুরি প্রয়োজন ছাড়া মানুষের বাসার বাইরে বের হওয়ার যদিও বিধিনিষেধ দেওয়া হয়েছিল যে জরুরি প্রয়োজন ছাড়া বাসার বাইরে বের হতে পারবে না। আপনি কিন্তু দেখতে পাচ্ছেন যেখানে কিন্তু একটি মাংসের দোকানে কিন্তু ক্রেতাদের ভিড় রয়েছে। সেখানে কিন্তু ক্রেতা এবং বিক্রেতার উভয়ের মুখেই কিন্তু মাস্ক নেই। তারা কিন্তু এখানে স্বাস্থ্য সচেতনতার যে বিষয়টি সেটি কিন্তু একেবারে উপেক্ষিত হচ্ছে এবং এখানে যারা আসছেন এখানে কিন্তু তারা সবাই গাদাগাদি করে বাজারটিতে আসছেন, যার কারণে কিন্তু এখানে যে সামাজিক যে দূরত্বের বিষয়টি রয়েছে সেটিও কিন্তু একদম উপেক্ষিত হচ্ছে। এবং আজ হচ্ছে সাভার শিল্পাঞ্চলে প্রায় অধিকাংশ পোশাক কারখানায় ছুটি রয়েছে, যার কারণে দেখা যাচ্ছে যে সকালের দিকে পোশাক শ্রমিকদের বাহিরের একটি উপচে পড়া চাপ সৃষ্টি না হলেও কিন্তু এই মুহূর্তে যারা বাজার সদাই করতে যারা বাসার থেকে বের হয়েছেন তাদের কিন্তু এখানে কিন্তু একটি ভিড় লক্ষ্য করেছে। এখানে কিন্তু আমরা অনেকেই দেখতে পেয়েছি যে তারা বিনা প্রয়োজনে বাসার বাইরে আসছেন, বিভিন্ন প্রয়োজনে আসছেন, সকালে চা খেতে আসছেন, তাদের অধিকাংশের মুখে কিন্তু মাস্ক নেই। এখানে স্বাস্থ্য সচেতনতার যে বিষয়টি এটি কিন্তু একদমই উপেক্ষিত হচ্ছে। এবং আমরা যদি স্থানীয় প্রশাসনের কথা বলি, আমরা কিন্তু দেখতে পেয়েছি যে লকডাউনের যে প্রথম দিন রয়েছে সেদিনে কিন্তু আমরা সাভার উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করতে দেখেছিলাম। এরপরে কিন্তু বাকি যে কয়েকটি দিন গিয়েছে এই কয়েকটি দিনে কিন্তু আমরা কিন্তু প্রশাসনের পক্ষ থেকে তেমন কোনো তৎপরতা দেখিনি এবং সন্ধ্যা এবং বিকালের দিকে আমরা দেখতে পেয়েছি যে থানা পুলিশের পক্ষ থেকে কিন্তু একটি টিম এসে মাঝে মধ্যে দোকানদারকে আহ্বান করেছেন যে দোকানপাট বন্ধ রাখার জন্য। এই হচ্ছে এখানকার লকডাউন পরিস্থিতি। রুবেল, আপনি থাকবেন আমাদের সাথে। এবার লক্ষ্মীপুরের পরিস্থিতি জানবো, সেখান থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী আব্বাস হোসেন। আব্বাস, লক্ষ্মীপুরে সরকারি নির্দেশ মেনে কি গণপরিবহন করা চলছে কিনা, আর করোনা চিকিৎসার সার্বিক পরিস্থিতি নিয়ে জানাবেন। আসলে যদিও আজকে 5 দিন অতিক্রম করছে লকডাউনের, কিন্তু আমরা যেটি দেখতে পাচ্ছি লক্ষ্মীপুরে ছোট বড় যে যানবাহন গুলো রয়েছে এগুলো কিন্তু চলাচল করছে। আসলে লকডাউনের যে বাধ্যবাধকতা সেটি কিন্তু এখানে যেভাবে মানার কথা সেভাবে মানা হচ্ছে না। এর বাইরে কিন্তু যে গতকালও কিন্তু আমরা লক্ষ্মীপুর থেকে কয়েকটি গাড়ি ঢাকা এবং কুমিল্লার উদ্দেশ্যে ছেড়ে গিয়েছিল। এর পাশাপাশি কিন্তু আমরা এখানকার যে ভ্রাম্যমাণ আদালত তারপরে তারা অভিযানে নামে এবং প্রতিনিয়ত কিন্তু ভ্রাম্যমাণ আদালতের যে অভিযান সেটি অব্যাহত রয়েছে এমনটি বলা হয়েছে প্রশাসনের পক্ষ থেকে। আসলে 2-1টি অভিযান করা হয়, 2-1টি অভিযান করার পরে যে মানুষের মাঝে যে ধরনের মাস্ক পরা বা স্বাস্থ্যবিধি মেনে চলার সেটি থাকে, কিন্তু এরপরে ভ্রাম্যমাণ আদালত যখন মাঠ থেকে উঠে যায় তখন আবার তাদের যে স্বাস্থ্যবিধি যেটি সেটি বালাই নেই থাকলে বলে আমরা এমনটি দেখতে পেয়েছি। তো আজকে পর্যন্ত গত 24 ঘন্টা লক্ষ্মীপুরে কিন্তু 33 জন লোক করোনা আক্রান্ত হয়েছে। এই নিয়ে লক্ষ্মীপুরে আক্রান্তের সংখ্যা হয়েছে 2526 জন, আর মৃত্যুবরণ করেছে এখন পর্যন্ত 44 জন যে লক্ষ্মীপুরে। কিন্তু প্রতিনিয়ত কিন্তু করোনার যে প্রকোপ বা সেটি বেড়ে চলছে। কিন্তু যদি এই চলতি বছরের ফেব্রুয়ারিতে কিন্তু এখানে করোনার যে সংক্রমণ সেটি শূন্যের কোটা ছিল, মার্চে কিন্তু সেটি লাফিয়ে লাফিয়ে বাড়ছে, আর এপ্রিলে এসে সেটি কিন্তু কয়েক গুণ অর্থাৎ 20 থেকে 30% কিন্তু করোনার যে আক্রান্ত সংখ্যা সেটি বাড়ছে। কিন্তু আমাদের লক্ষ্মীপুর সদর উপজেলার যে হাসপাতাল রয়েছে 30 শয্যা বিশিষ্ট যে করোনা ইউনিট রয়েছে সেটি কিন্তু এখন যে একদম পুড়ে গেছে এবং সেখানে কিন্তু সিট নেই বা বেড নেই এমনটি বলা হচ্ছে। পাশাপাশি কিন্তু আইসিইউ সংকটের কারণে কিন্তু এখানকার যারা করোনা আক্রান্ত হচ্ছেন তারা খুব বেকায়দা পড়ছেন। তাদেরকে যে আইসিইউ নেওয়ার জন্য কিন্তু তাদেরকে ঢাকা, চট্টগ্রাম, কুমিল্লা নিয়ে যাচ্ছে। এতে করে তাদের কিন্তু আরো বড় ধরনের যে ব্যাঘাত পেতে হচ্ছে এখানকার স্বজনরা। তো আসলে যে একদিকে লকডাউন, অন্যদিকে যে মানুষের যে চলাচল সেটি কিন্তু দুইটি কিন্তু হচ্ছে মানা হচ্ছে না এমনটি বলা হচ্ছে। কিন্তু আসলে লকডাউনের যে বাস্তবায়ন সেটি এখানে আমরা মোটে দেখতে পাচ্ছি না। সাভার এবং লক্ষ্মীপুর থেকে জানাচ্ছেন আমাদের সহকর্মীরা। জান্নাত আরা ঝর্ণা হেফাজত নেতা মামুনুল হকের কথিত স্ত্রী। তার লেখা 200 পৃষ্ঠার 3টি ডায়েরি খুঁজে পাওয়া গেছে, যাতে রয়েছে চাঞ্চল্যকর সব তথ্য। ঝর্ণার দাবি, বিয়ে না করেই তাকে গ্রিন রোডের একটি বাসায় রাখেন মামুনুল হক, খরচের টাকাও দিতেন। ডায়েরিতে লেখা বিনিময়ে অবৈধ মেলামেশা করতেন, যা মেনে নিতে পারেননি ঝর্ণা। নারায়ণগঞ্জের রয়্যাল রিসোর্টে যে নারীর সাথে অবসর উদযাপনে গিয়েছিলেন মামুনুল হক, তিনি ঝর্ণা, যাকে দ্বিতীয় স্ত্রীর পরিচয় দিয়েছিলেন।
ঝর্ণার 3টি ডায়েরি অনেক কিছুই খোলাসা করে দিয়েছে। সেখানে লেখা দীর্ঘদিন ধরে মনোরঞ্জন করেছেন মামুনুল হক। বিবাহ বহির্ভূত মেলামেশার অনুশোচনাও ফুটে উঠেছে। বিয়ে না করেও ঝর্ণার নিয়মিত ভরণ পোষণ দিতেন মামুনুল হক, কিন্তু বিনিময়ে ঝর্ণাকে যা মাসুল দিতে হয়েছে তার জন্য ক্ষমাও চেয়েছেন সৃষ্টিকর্তার কাছে। ডায়েরির পাতায় পাতায় রয়েছে প্রতিশ্রুতি ভঙ্গের আর্তনাদ। কারো মনে প্রশ্ন জাগতেই পারে যে এই ডায়েরিগুলো আসলেই ঝর্ণার লেখা কিনা। জবাব দিলেন তার বড় ছেলে আব্দুর রহমান। একজন মহিলার বা একজন নারীর বিচ্ছেদ, তার সন্তানের বার্থডের তারিখ কি অন্য কেউ লেখে? তার কষ্টের কথাগুলো কি অন্য কেউ লিখে দেবে? এটা স্বাভাবিক। আর এটা তার বাসা থেকে নেওয়া হয়েছে, তাহলে অন্য কেউ কীভাবে লিখবে? এটা তার পার্সোনাল ডায়েরি। আর একটা জিনিস শিওর, সে আমাকে বলেছিল যে আমার কিছু পার্সোনাল ডায়েরি আছে, তাহলে আমি ডায়েরির বিষয়ে তো শিওর। এখন এই ডায়েরিগুলোই এটা শিওর হলাম তখন, কেন এটা তার লেখা, এখানে আমাদের জন্মদিন, তারপরে তার বিচ্ছেদের, এটা থেকে আমি শিওর যে এটা আমার মায়েরই হাতের লেখা এবং এটা আমার মায়েরই ডায়েরি। বিয়ের বিষয়েও ধারণা রয়েছে ডায়েরিতে। মামুনুল হক দাবি করেন ঝর্ণাকে বিয়ে করেছেন 2 বছর আগে। এ নিয়ে 2019 সালের 20 ফেব্রুয়ারি ঝর্ণার ডায়েরিতে শুধু লিখেছেন এগ্রিমেন্ট স্টার্ট, আর এবছরের 6 ফেব্রুয়ারি লিখেছেন মামুনুল হক বিয়ের স্বপ্ন দেখিয়েছিলেন কিন্তু তা পূরণ করেননি। পয়েন্ট এখানে, আমাকে বিয়ে না করে কি লিখছে সে? আমাকে বিয়ে না করে সে কেন? আর একটা তারিখ লেখা আছে 20/2/19 মামুন এগ্রিমেন্ট। তাহলে আমাদের এটা বুঝতে হবে যে একটা এগ্রিমেন্ট অবশ্যই হয়েছিল, একটা ডিল হয়েছিল। আর 6/2/21 সে লিখছে যে আমাকে বিয়ে না করে জড়িয়ে ধরলো কেন? তাহলে এই দুইটা কথার দ্বারা স্পষ্ট ক্লিয়ার যে একটা এগ্রিমেন্ট হয়েছিল, বিয়ে হয়নি। এসব ডায়েরি দেখে ক্ষুব্ধ ঝর্ণার ছেলেও। তার অনুরোধ কাউকে বিশ্বাস করার আগে ভালোভাবে যাচাই করার। মামুনুল হকেরও বিচার দাবি করেন আব্দুর রহমান। সে একটা কথা বারবার লিখেছে, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। এই লোকগুলো আমাকে টাকা দিয়ে পুরোপুরি কিনে নিয়েছে, আমার কিছু করার নাই। আরও একটা কথা সে লিখেছে যে সাদা সাদা জামা পরলেই আর বড় বড় মাওলানার ডিগ্রি নিলেই সে মানুষ হয়ে যায় না, তার ভিতরে সে একটা মুখোশধারী হতে পারে। সে আর একটা কথা বলেছে যে আমি তাকে, হ্যাঁ এই কথাটা বলতেই হবে, যে আমি তাকে ভালোবাসি না ঘৃণা করি এটা বুঝতে পারতেছি না, কিন্তু এটা সে আমার জীবনটা নরক বানিয়ে ফেলেছে। এ ঘটনা তৈরি করেছে অনেক প্রশ্ন, দেখা দিয়েছে সন্দেহ। তদন্তের মাধ্যমে সবকিছু পরিষ্কার হোক, এমনটাই চায় সমাজের সবাই। আব্দুল্লাহ রাফি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। করোনায় একদিনের সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড ছাড়ালো দেশ। বৃহস্পতিবার 74 জনের মৃত্যুর তথ্য দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এর আগে একদিনে সর্বোচ্চ 66 জনের মৃত্যু হয়েছিল। এদিকে বৃহস্পতিবার দুপুর পর্যন্ত 24 ঘন্টায় নতুন রোগী শনাক্ত হয়েছে 6854 জন। একদিন হচ্ছে সর্বোচ্চ শনাক্তের রেকর্ড, আরেকদিন মৃত্যু। বুধবার সর্বোচ্চ শনাক্ত হয় 7626 জন। বৃহস্পতিবার হলো 74 জন মৃত্যুর রেকর্ড। এর আগে গত মঙ্গলবার করোনায় দেশে একদিনে সর্বোচ্চ 66 জনের মৃত্যু হয়েছিল। 64 জনের মৃত্যু হয়েছিল গত বছরের 30 জুন। করোনায় দেশে এখন পর্যন্ত মোট প্রাণহানি 9521 জন। তবে 4 দিন পর করোনা শনাক্তের সংখ্যা নামল 7000-এর নিচে। 24 ঘন্টায় আক্রান্ত হয়েছে 6854 জন, আর নতুন রোগীদের নিয়ে আক্রান্তের সংখ্যা বেড়ে 6,66,132 জন হয়েছে। বিশেষজ্ঞরা সতর্ক করে বলছেন, সংক্রমণের দ্বিতীয় ঢেউয়ের পরিস্থিতি ক্রমেই খারাপের দিকে যাচ্ছে। খুব অল্প সময়ে মানুষ কিন্তু এই রোগের সিভিয়ারিটি বেড়ে যাচ্ছে, যেটা গত বছর 7 থেকে 12 দিনে আমরা দেখেছি, যেটা এখন 3 থেকে 7 দিনের মধ্যে মানুষ যাদের খারাপ হচ্ছে তাদের কিন্তু তীব্রতা বেড়ে যাচ্ছে। এবছর ফেব্রুয়ারি শুরু থেকে শেষ পর্যন্ত শনাক্তের হার 3% নিচে ছিল। 2 মাস পর গত 10 মার্চ দৈনিক শনাক্ত আবার 1000 ছাড়ায়। এরপর থেকে লাফিয়ে লাফিয়ে বাড়ছে সংক্রমণ। এ পরিস্থিতিতে টিকা কার্যক্রম ত্বরান্বিত করার তাগিদ বিশেষজ্ঞদের। ভ্যাকসিন নিয়ে অনেক কোশ্চেন আছে মানুষের, সেটাকে রেসপন্ড করা প্রয়োজন, মানুষকে তথ্য দেওয়া প্রয়োজন। আজ পর্যন্ত গত 1 বছর পার হয়ে গেল, করোনার দ্বিতীয় বছরে পড়েছি আমরা, তৃতীয় চতুর্থ বছরেও হয়তো যাব আমরা, কিন্তু একটা সাকসেসফুল মডেল অফ কমিউনিকেশন ক্যাম্পেইন বাংলাদেশে হলো না কেন? করোনা মোকাবেলায় গত 29 মার্চ 18 দফা নির্দেশনা জারি করে সরকার, কিন্তু সংক্রমণ ও মৃত্যু আশঙ্কাজনকভাবে বাড়তে থাকলেও ঢিলেঢালা লকডাউন ও স্বাস্থ্যবিধি মানায় উদাসীনতা দেখা যাচ্ছে।
মাহমুদুর নবী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। সারা দেশে শুরু হলো করোনার দ্বিতীয় ডোজের টিকা প্রয়োগ। প্রথম দিনে টিকা নিয়েছেন ৮১,৩২৩ জন। পাশাপাশি টিকার প্রথম ডোজও পেয়েছেন ১৪,৮০৪ জন। টিকা নিলে করোনার আক্রান্ত হওয়ার ঝুঁকি, জটিলতা ও মৃত্যু কমে বলছেন চিকিৎসকেরা। দেশের সবচেয়ে বড় টিকা কেন্দ্র বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়। এখানে করোনার প্রথম ডোজ নিয়েছেন ৪৯,০০০ মানুষ। দ্বিতীয় ডোজ নেয়ার প্রথম দিনে সকাল থেকে ছিল উপচে পড়া ভিড়। ২৮ জানুয়ারি, ৭ ও ৮ মার্চে টিকা নেওয়া ব্যক্তিরা নিয়েছেন দ্বিতীয় ডোজ। ১,৩৬১ জন টিকার দ্বিতীয় ডোজ আর ৭৭ জন পেয়েছেন প্রথম ডোজ। যারা এখনো ভ্যাকসিন নেয় নাই, প্রথম ডোজও তাদের নিতে বলবো, দ্বিতীয় ডোজও সময় মতো ডেট অনুসারে তারা এসে নিয়ে দেশকে এবং নিজেকে ১৪ দিনের মধ্যে ইমিউন করবে। স্যারও নিয়েছে, আমিও নিয়েছি। এই কেন্দ্রে টিকার দ্বিতীয় ডোজ নিয়েছেন আইসিটি প্রতিমন্ত্রী, নৌ প্রতিমন্ত্রী, প্রধান নির্বাচন কমিশনার সহ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ অনেকে। আমরা যে টিকাটা নিলাম এটা কোনো নির্মূল নয়, কাজে আমাদের ইমিউনিটি বাড়ানোর জন্য এই প্রতিষেধকটা দেওয়া হচ্ছে। কাজে আমরা যতক্ষণ পর্যন্ত সেই ধরনের কোনো প্রতিষেধক না আসে ততক্ষণ পর্যন্ত আমাদের স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। সারা দেশের ১,০০০-এর বেশি হাসপাতালে চলছে টিকা কর্মসূচি। প্রথম ডোজের তুলনায় দ্বিতীয় ডোজ নেওয়া ব্যক্তির সংখ্যা ছিল বেশি। দ্বিতীয় ডোজ পাবেন ৫৫,৬৮,৭০৩ জন। আপনি ঘরে থাকেন, মাস্ক পরেন, ভ্যাকসিন নেন, এই তিনটি করলে এই করোনা ভাইরাস কোনোভাবেই আমাদেরকে আক্রমণ করতে পারবে না এবং এটার বিরুদ্ধে বিজয়ের এই তিনটি মূল সূত্র। সারা দেশে করোনা টিকা দেয়া শুরু হয় ৭ ফেব্রুয়ারি। ২ মাস পর দেয়া হচ্ছে দ্বিতীয় ডোজ। হাসান মিসবা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। করোনা মোকাবেলায় সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বলেন, মানুষের জীবন বাঁচাতে প্রয়োজনে আরও কঠোর হবে সরকার। করোনার কারণে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত D8 সম্মেলন অনলাইনে যোগ দেন মুসলিম প্রধান দেশের রাষ্ট্রপ্রধানরা। সকালে লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রে বিসিএস ক্যাডারদের ৭১তম বুনিয়াদী প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠানে অংশ নেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। করোনায় সবাইকে স্বাস্থ্যবিধি কঠোরভাবে মেনে চলার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, মানুষের জীবন বাঁচাতে প্রয়োজনে আরও কঠোর হবে সরকার। করোনা ভাইরাস এখন একটা মহামারী আকারে দেখা দিয়েছে এবং আমরাও সেই ধাক্কাটা দেখতে পাচ্ছি। কাজেই আমাদের তাৎক্ষণিক কিছু ব্যবস্থা আমরা নিলেও হয়তো ভবিষ্যতে আরও কঠোর পদক্ষেপ আমাদের নিতে হবে মানুষকে বাঁচানোর জন্য, এবং সেটা আমরা নেব। আপনারা অনুষ্ঠানে প্রধানমন্ত্রী সরকারের সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার জন্য সরকারি কর্মকর্তাদের প্রতি আহ্বান জানান। মানুষের জীবন জীবিকা চলতে হবে, মানুষকে আমরা কষ্ট দিতে পারি না, কিন্তু সেখানে স্বাস্থ্যবিধি মেনে চলা একান্তভাবে অপরিহার্য। সেদিকে সকলে বিশেষভাবে আন্তরিকতার সাথে কাজ করবেন। এবং করোনা মহামারীর মধ্যেও দেশের উন্নয়ন কাজ অব্যাহত আছে বলে জানান প্রধানমন্ত্রী। বিকেলে ঢাকায় ভার্চুয়ালি অনুষ্ঠিত হয় D8-এর ১০ম শীর্ষ সম্মেলন। এতে বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, করোনায় দেশের প্রবৃদ্ধি কিছু কমলেও গত বছরের করোনা পরিস্থিতি ও প্রাকৃতিক দুর্যোগের মাঝেও বাংলাদেশের জিডিপি ছিল উল্লেখযোগ্য। তবে বর্তমান বিশ্বে জলবায়ু পরিবর্তন ও করোনা পরিস্থিতি মোকাবিলায় D8 ভূমিকা রাখবে বলেও জানান প্রধানমন্ত্রী। ফর এফেক্টিভ অ্যান্ড সাস্টেনেবল ডেভেলপমেন্ট উইদিন D8, করোনায় দেশের প্রবৃদ্ধি কিছুটা কমলেও গত বছরের করোনা পরিস্থিতি ও প্রাকৃতিক দুর্যোগের মাঝেও বাংলাদেশের জিডিপি ছিল উল্লেখযোগ্য। তবে বর্তমান বিশ্বে জলবায়ু পরিবর্তন ও করোনা পরিস্থিতি মোকাবেলায় টেকসই ভূমিকা রাখতে D8 ভূমিকা রাখবে। মাসুদুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দেশের অন্যান্য জেলার মতো সিলেট, ফরিদপুরেও বাড়ছে করোনা সংক্রমণ। স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী সিলেট জেলায় করোনা রোগী শনাক্তের হার ৩০%। ফলে হাসপাতালে বেড়েছে রোগীর চাপ, হিমশিম খাচ্ছেন চিকিৎসকেরা। ফরিদপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালেও প্রতিদিন বাড়ছে করোনা রোগী। প্রবাসী অধ্যুষিত সিলেটে বেড়েই চলেছে করোনা আক্রান্ত ও সন্দেহভাজন রোগীর চাপ। আক্রান্তের হার প্রতিদিন গড়ে ৩০%। এ পর্যন্ত আক্রান্তের সংখ্যা প্রায় ১৯,০০০। নগরীর ১০০ শয্যার শামসুদ্দিন আহমেদ হাসপাতালে শুধু করোনা রোগীর চিকিৎসা দেওয়া হচ্ছে। সংক্রমণ বাড়ায় কয়েকটি বেড খালি থাকলেও ১৮টি আইসিইউ পূর্ণ রয়েছে।
আমাদের দুইটা ওয়ার্ড, একটা হচ্ছে সাসপেক্টেড ওয়ার্ড আর একটা হচ্ছে করোনা পজিটিভ ওয়ার্ড। পজিটিভ ওয়ার্ডে সিট খালি আছে কিছু, কিন্তু সাসপেক্টেড ওয়ার্ডে এই মুহূর্তে কোনো সিট খালি নেই। এছাড়া আমাদের আইসিইউতে পুরোপুরি ফিল আপ, এই মুহূর্তে 14 জন রোগী আছে। রোগীর চাপ সামাল দিতে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে 200 শয্যার বিশেষ ইউনিট প্রস্তুত করা হয়েছে। তৈরি করা হয়েছে নতুন 20,000 লিটার অক্সিজেন প্ল্যান্ট। রেজাল্টটা ফরকাস্টেড করছি যতগুলো টেস্ট হচ্ছে তার প্রেক্ষিতে, এবং অনেক লোক হয়তো এর বাইরেও আছেন। নীতিগত সিদ্ধান্ত নিয়েছি যে প্রয়োজনে আমরা ওসমানী হাসপাতালে আগে যেভাবে আমরা 200 শয্যা করেছিলাম সেই 200 শয্যা আমাদের প্রস্তুত আছে। এদিকে ফরিদপুরে করোনা আক্রান্ত রোগীদের 5 থেকে 10% আইসিইউ সেবার প্রয়োজন হচ্ছে, কিন্তু জেলার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে আইসিইউ বেড রয়েছে মাত্র 16টি, এর মধ্যে 2টির যন্ত্রাংশ নষ্ট। বিশেষ করে আইসিইউতে যেখানে সবথেকে ক্রিটিক্যাল পেশেন্ট থাকে, সবসময় হ্যান্ডেল করতে হয় ক্রিটিক্যাল পেশেন্টকে। আমরা সর্বোত্তম চেষ্টা করছি যাতে তাদের সবথেকে ভালো সেবাটা আমরা দিতে পারি। আমার প্রয়োজন প্রায় 24 জন ডাক্তার, সেখানে আমার মাত্র 9 জন ডাক্তারদের চালাতে হচ্ছে। ঠিক একইভাবে আমাদের নতুন করোনা সংক্রমণ বাড়ানোর কারণে আমরা ওয়ার্ডগুলো করোনা ওয়ার্ড ডেডিকেট করেছি, যেখানে সার্ভিস দেওয়ার জন্য আরও মেডিকেল অফিসার দরকার। সংকট নিরসনে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে মন্ত্রণালয়ে চিঠি দিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। আবু নোমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। এ নিয়ে আরও জানাতে সিলেট থেকে যোগ দিচ্ছেন সহকর্মী মাধব কর্মকার। মাধব, সিলেটে উচ্চমাত্রার সংক্রমণ নিয়ন্ত্রণে প্রশাসনের পক্ষ থেকে কোনো উদ্যোগ নেওয়া হয়েছে কিনা, আর সাধারণ মানুষের মধ্যে সচেতনতা কেমন দেখছেন? সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বলতে এখনো তো অনেকেই মাস্ক ব্যবহার করছে না। এখনো দেখা যাচ্ছে যে নিরাপদ দূরত্বে অবস্থান করার কথা সেই নিরাপদ দূরত্বগুলো অবস্থান তারা করছেন না। সেটির দিক থেকে বলতে গেলে প্রশাসন আসলে মাঝে মধ্যে অভিযান পরিচালনা করে, কিন্তু সেটি খুব যে বেশি ফলপ্রসূ হচ্ছে তা কিন্তু না। এই মুহূর্তে রয়েছে আমি সিলেট শামসুদ্দিন আহমেদ হাসপাতাল, এবং এই হাসপাতালের চিত্রটি যদি আপনারা দেখে থাকেন, এখানটায় মোট 100টি শয্যা রয়েছে। এর মধ্যে 82টি সাধারণ শয্যা এবং 16টি রয়েছে আইসিইউ এবং 2টি বিশেষ আইসিইউ, অর্থাৎ ডায়ালাইসিস যে রোগী রয়েছেন তাদের জন্য এই 2টি। তো এখানটায় বিগত 1 সপ্তাহ 10 দিন ধরে প্রতিদিনই আইসিইউর প্রত্যেকটি সিট ফিল আপ থাকছে। পাশাপাশি করোনা পজিটিভ রোগী যখন এখানটায় চিকিৎসা নিচ্ছেন, একই সাথে চিকিৎসা নিচ্ছেন সাসপেক্টেড যে রোগী থাকেন, অর্থাৎ উচ্চ লক্ষণযুক্ত যে রোগীরা থাকেন তারা এই হাসপাতালে চিকিৎসা নিয়ে থাকেন। আবার এই হাসপাতালে নমুনা সংগ্রহ করা হয়ে থাকে এবং এখানে প্রাথমিক চিকিৎসা সেবাও কিন্তু দেওয়া হয়ে থাকে কোভিড সংক্রান্ত যাদের লক্ষণ রয়েছে। তো এর পাশাপাশি যদি বলে থাকি যে সাসপেক্টেড রোগীর সংখ্যা কিন্তু ক্রমশই বেড়ে চলছে, এবং প্রবাসী অধ্যুষিত এলাকা অপরন্তু এই সিলেট অঞ্চলে আপনি দেখে থাকবেন মৌলভীবাজারের মতো কিন্তু সিলেটেও এই মুহূর্তে গড় আক্রান্তের সংখ্যা 30% উপর। সেদিক থেকে বলতে গেলে এইখানটায় যে সাসপেক্টেড রোগীদের জন্য সেবা দেওয়ার যে কয়েকটি আসন রয়েছে সেগুলো ফিল আপ। আমাদের চিকিৎসকেরা বলছেন যে এখানটায় আসলে আর লক্ষণযুক্ত রোগীদের সেবা দেওয়া সম্ভব হচ্ছে না, ফলে অন্য কোথাও ব্যবস্থা করতে হবে। প্রাইভেট মেডিকেল কলেজে চিকিৎসা দেওয়া হচ্ছে, কিন্তু সাধারণ রোগীদের ক্ষেত্রে কিন্তু প্রাইভেট মেডিকেল কলেজের সেবা নেওয়াটা সম্ভব নয়। এই ব্যাপারে আমরা কথা বলেছিলাম সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষের সাথে। তারা আমাদেরকে যেটি জানিয়েছেন সেটি হচ্ছে গত বছরের মতো তারা এবছরের সাসপেক্টেড রোগীদের জন্য, যেটাকে আসলে ইয়ালো জোন বলা হয়, হলুদ জোন বলা হয়, সেখানটায় 200 শয্যা প্রস্তুত রয়েছে। মন্ত্রণালয়ের নির্দেশ মতো সেখানটা তারা চিকিৎসা সেবা দেওয়া শুরু করবেন বলে আমাদেরকে অবহিত করেছেন। পাশাপাশি বলে রাখবো যে এই শামসুদ্দিন হাসপাতালে 10,000 লিটার একটি অক্সিজেন প্লান্ট কিন্তু তৈরি করা হয়েছিল, এবং ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে আগে থেকে 10,000 লিটার অক্সিজেন প্লান্ট ছিল। নতুন করে এই করোনা রোগীদের চিকিৎসার জন্য নতুন করে আরো 20,000 লিটার একটি অক্সিজেন প্লান্ট তারা প্রস্তুত করেছে, এবং সেটিও তৈরি রয়েছে। নতুন রোগীদের ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যাচ্ছে যে অক্সিজেনের প্রয়োজন পড়ে, এবং সেদিক থেকে হাসপাতাল কর্তৃপক্ষ বলছে যে রোগীদের চাপ সামলাল দেওয়ার জন্য যে পরিমাণ অক্সিজেন থাকে সেটা প্রস্তুত রয়েছে। শুধুমাত্র সাসপেক্টেড রোগীদের জন্য এখন পৃথক একটি হাসপাতালে ব্যবস্থা করা খুবই অত্যাবশ্যক হয়ে পড়েছে। সিলেট থেকে জানাচ্ছিলেন সহকর্মী। নারায়ণগঞ্জের শীতলক্ষ্যায় লঞ্চডুবি 4 দিন পর জব্দ হলো অভিযুক্ত কার্গো জাহাজ SKL-3। বৃহস্পতিবার দুপুরে মুন্সিগঞ্জের গজারিয়া থেকে রং বদলে ফেলা কার্গো জাহাজটি জব্দ করে কোস্টগার্ড। এ সময় জাহাজটির 14 কর্মচারীকেও আটক করা হয়। এদিকে লঞ্চডুবির ঘটনাস্থল সৈয়দপুর কয়লাঘাটে গণশুনানি করেছে এই ঘটনায় গঠিত 2টি তদন্ত কমিটি। পেছন থেকে কার্গো জাহাজ SKL-3 ধাক্কায় শীতলক্ষ্যায় ডুবে যায় সাবিত আল হাসান লঞ্চটি। এ পর্যন্ত উদ্ধার করা হয়েছে লঞ্চের 34 যাত্রীর মরদেহ। ঘটনার পরেই পালিয়ে যায় কার্গো জাহাজটি। বৃহস্পতিবার দুপুরে মুন্সিগঞ্জের গজারিয়া থেকে কার্গো জাহাজটি জব্দ করে কোস্টগার্ড।
আটক হওয়া ঠেকাতে দুর্ঘটনার পর তড়িঘড়ি বদলে ফেলা হয় রং, নোঙর করা হয় গজারিয়ার মাঝ নদীতে। রংটা যেরকম ছিল সেই রংটা বর্তমানে নাই, রং পরিবর্তন করা হয়েছে এবং জাহাজের গায়ে খোদাই করে স্কেল 3 লেখা আছে। তার পরবর্তীতে আমরা এই জাহাজে 14 জন স্টাফ পেয়েছি এখানে, তাদেরকে আমরা আমাদের হেফাজতে নিয়েছি। তাদের সাথে এমনি কথা বলে যেটা মনে হচ্ছে যে তারা এই জাহাজটাই সেই জাহাজ। এদিকে ওই ঘটনার কারণ অনুসন্ধানে জেলা প্রশাসন ও নৌপরিবহন মন্ত্রণালয়ের গঠিত 2টি তদন্ত কমিটি বৃহস্পতিবার সকাল 10টা থেকে বিকেল 4টা পর্যন্ত ঘটনাস্থলে গণশুনানি করে। এতে দুর্ঘটনায় নিহতদের স্বজন, প্রত্যক্ষদর্শী ও স্থানীয় মিলে অর্ধশতাধিক ব্যক্তির সাক্ষ্য নেওয়া হয়। প্রত্যক্ষদর্শী তারা যারা লঞ্চে ছিলেন তারা, এবং যে সমস্ত যারা মারা গেছেন তাদের মৃত ব্যক্তির আত্মীয় স্বজন, এরকম 26 জনের আমরা সাক্ষ্য গ্রহণ করতে সমর্থ হয়েছি। যারা বক্তব্য দিচ্ছে তাদের প্রত্যেকের কাছ থেকে বিষয়টা উদ্ঘাটন করার চেষ্টা করছি আমরা প্রত্যেকেই, যে আসলে দুর্ঘটনার ঘটার মূল কারণটা কি ছিল এবং এই কারণের পিছনে আসলে কি কি বিষয় এটার মধ্যে জড়িত ছিল। কার্গো জাহাজটি জব্দ ও 14 কর্মচারী আটক হওয়ায় সন্তোষ জানিয়েছেন নিহতদের স্বজনরা। একই সঙ্গে তারা জড়িতদের কঠোর শাস্তি দাবি করেছেন। গত 4 এপ্রিল বিকেলে স্কেল 3 কার্গো জাহাজের ধাক্কায় অর্ধশতাধিক যাত্রী নিয়ে ডুবে যায় সাবিত আল হাসান লঞ্চটি। আবু নোমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের জলবায়ু বিষয়ক বিশেষ দূত ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী জন কেরি ঢাকায় আসছেন আজ। আগামী 22 থেকে 23 এপ্রিল অনুষ্ঠিত হতে যাওয়া জলবায়ু সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমন্ত্রণ জানাতে তার এই সফর। আজ একদিনের সফরে ঢাকায় আসবেন কেরি। তিনি এখন ভারত সফরে রয়েছেন। ভারতের দিল্লি থেকে বিশেষ বিমানে ঢাকায় আসার পর পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেনের সঙ্গে বৈঠক করবেন তিনি। এরপর প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গেও বৈঠক হবে। ঢাকা সফরে আলোচনায় জলবায়ু ইস্যুই প্রাধান্য পাবে, তবে বাংলাদেশ যুক্তরাষ্ট্র দ্বিপক্ষীয় বিষয়েও আলোচনা হতে পারে। আলোচনায় আসতে পারে রোহিঙ্গা সংকটের বিষয়টিও। 14 এপ্রিল পহেলা বৈশাখ। করোনা মহামারীর মধ্যেও এবার মঙ্গল শোভাযাত্রার প্রস্তুতি নিচ্ছে চারুকলা অনুষদ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের 100 বছর পূর্তি উপলক্ষে 100টি ডিজাইন থাকছে, তবে মঙ্গল শোভাযাত্রা বাইরে বের হবে না। চারুকলা অনুষদের ভেতরেই উদযাপন হবে সীমিত পরিসরে। কালো ভয়ঙ্করের বেশে এবার ওই আসে সুন্দর, এই স্লোগানকে সামনে রেখে চারুকলায় চলছে মঙ্গল শোভাযাত্রার প্রস্তুতি। করোনার কারণে গত বছর আয়োজন বন্ধ থাকলেও এবার সীমিত পরিসরে বরণ করা হবে নতুন বছরকে। এইখানে দেখতে পাচ্ছেন এটা মঙ্গল বর্ম, ফেস শিল্ড করোনাকে মাথায় রেখে, তারপর রাজারানী রয়েছে, চরকা রয়েছে। এই ধরনের বিষয়গুলোই এবার মঙ্গল শোভাযাত্রায় আমরা নিয়ে এসেছি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের 100 বছর পূর্তি উপলক্ষে তৈরি হচ্ছে 100টি শিল্পকর্ম, যার মধ্যে রয়েছে মুখোশ, সরা ও নানা রকম ফেস্টুন। যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যেহেতু 100 বছর পূর্তি, তো আমাদের যারা মঙ্গল শোভাযাত্রায় অংশগ্রহণ করবেন তারা 100টা এরকম সাজসজ্জার মুখোশ কিংবা বড় মুখোশ যা যা আমরা বানাচ্ছি সেই জিনিসগুলো তারা ধরে র্যালিটা রাস্তায় মুভ করবে না। এখনো পর্যন্ত সেই সিদ্ধান্ত রয়েছে যে চারুকলা অনুষদের ভিতরে দাঁড়িয়ে থাকবে। এই আয়োজনে কেবল চারুকলা অনুষদের শিক্ষক শিক্ষার্থীরাই অংশ নেবেন, জনসমাগম করা হবে না। এবং যত কম সংখ্যক লোকবল লাগে সেই কম সংখ্যক লোকবল নিয়ে আমরা এবার আয়োজনটা করছি। ওই 100 জনের একটা আয়োজন টার্গেট করি, এবং সেটা হয়তো এমনও হতে পারে যে আমরা রাস্তায় বেরোবো না, আমরা হয়তো চারুকলার ভেতরেই 100 জন দাঁড়ালো এই পিসগুলো নিয়ে, এবং এই দাঁড়ানোর দৃশ্যটাই আমরা ক্যামেরাবন্দি করে সাধারণ লোকের জন্য টিভি চ্যানেলগুলোতে বা ইউটিউবে আমরা দেব। 1989 সাল থেকে পহেলা বৈশাখে বের হয় মঙ্গল শোভাযাত্রা। 2016 সালের 30 নভেম্বর বিশ্ব ঐতিহ্যের স্বীকৃতি দেয় ইউনেস্কো। জাহানারা পারভিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। কারণে অকারণে দেদারসে কাটা হচ্ছে ফসলি জমি, আর জমির উপরিভাগের উর্বর মাটি কাটার বিরূপ প্রভাব পড়ছে কৃষিতে। বিশেষ করে ইটভাটায় মাটির যোগান দিতে গিয়ে নির্বিচারে মাটি তোলা হচ্ছে ফসলি জমি থেকে। ফসলি জমি কেটে মাটি নিয়ে যাওয়া হচ্ছে ইটভাটায় পোড়ানোর জন্য। লালমনিরহাটে এই চিত্র সারা বছরের। স্থানীয়রা বলছেন, জেলায় একের পর এক কৃষি জমির উপর ইটভাটা গড়ে উঠতে থাকায় বাড়ছে ফসলি জমি থেকে মাটি তোলার প্রবণতা। আমরা জমি না দিলে পাশের জমি জমি দিচ্ছে, এখন বাধ্যমূলক আমাকেও দেওয়া লাগতেছে। ইটভাটার মালিকের কাছে আমরা বাধ্য হয়ে এই মাটি বিক্রি করতেছি।
জেলায় ৪৮টি ইটভাটার মধ্যে মাত্র ২১টির অনুমোদন রয়েছে। দ্রুত ব্যবস্থা না নিলে কৃষি খাতে ক্ষতিকর প্রভাবের শঙ্কা জানিয়েছে কৃষি বিভাগ। ৩ ফসলি জমি, ৩ ফসলি জমিতে কিভাবে ইটভাটা হয়? অনুমোদনের ব্যাপারটা মনে হয় এখানে উপেক্ষিত হচ্ছে। ফেনীতেও প্রায় একই অবস্থা। মাটি তোলার কারণে কোনো কোনো জমিতে তৈরি হয়েছে বড় গর্ত। প্রশাসনের পক্ষ থেকে অভিযান চালানোর কথা বলা হলেও থামছে না এই প্রবণতা। আমরা চেষ্টা করে যাচ্ছি যাতে যেভাবে হোক এই ফসলি জমির কোনো মাটি তারা কাটতে পারবে না। এটা আমাদের মিটিং করেছে একাধিকবার, তাদেরকে জানিয়ে দেওয়া হয়েছে এবং সবাই আমরা এই তৎপর রয়েছি। ভবিষ্যতে হয়তো এই ব্যাপারে আরও বেশি আমরা কঠোর হব। পার্বত্য এলাকা খাগড়াছড়িতেও একই কারণে ধ্বংস হচ্ছে কৃষি জমির উর্বরতা। গবেষকরা বলছেন, জমির উপরিভাগের উর্বর অংশ বা টপসয়েলের প্রতি ইঞ্চি তৈরি হতে সময় লাগে ১০০ থেকে ৩০০ বছর। তাই মাটি কাটার এই প্রবণতায় অপূরণীয় ক্ষতি হচ্ছে পরিবেশের। এলাকা, তার সার্বিক পরিস্থিতি, সেখানে কি পরিমাণ গাছপালা আছে ইত্যাদির উপর ডিপেন্ড করে নির্ভর করে এটি আপনার ১০০ থেকে ৩০০ বছর সময় লাগে। তো ফলে আমরা যদি এই উর্বর স্তরটি, মাটির স্তরটি যদি সংরক্ষণের ব্যাপারে সচেতন না হই, তাহলে একবার চাষ করার পরে দেখা যাবে যে ওই জমির উর্বরতা মারাত্মকভাবে হ্রাস পেয়েছে। পরের বছর দেখা যাবে যে সেখানে ফসল উৎপাদন করে কৃষক লাভবান হতে পারবেন না। কৃষি জমি সুরক্ষা ও ভূমি জোনিং আইন ২০১৩ অনুযায়ী কৃষিকাজ ছাড়া কৃষি জমি অন্য কোনো কাজে ব্যবহার করা যাবে না। এই আইন প্রয়োগে প্রশাসনের কঠোর ভূমিকা চায় ভুক্তভোগীরা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। যুক্তরাষ্ট্রে অস্ত্র সহিংসতা মহামারীর রূপ নিয়েছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। বৃহস্পতিবার হোয়াইট হাউসে সংবাদ সম্মেলনে তিনি বলেন, এই ঘটনা আন্তর্জাতিক অঙ্গনে যুক্তরাষ্ট্রের জন্য লজ্জার কারণ হয়ে দাঁড়িয়েছে। এ সময় আগ্নেয়াস্ত্র নিয়ন্ত্রণে নিবন্ধন ছাড়া অস্ত্রের ওপর নিষেধাজ্ঞা দিয়ে নির্বাহী আদেশ জারি করেন জো বাইডেন। নির্বাহী আদেশের মাধ্যমে নতুন ব্যবস্থা কার্যকর করার কারণে এর জন্য বাইডেনকে মার্কিন কংগ্রেসের কাছ থেকে অনুমতি নিতে হবে না। নির্বাহী আদেশে আগ্নেয়াস্ত্র কেনার জন্য ক্রেতার অতীত ইতিহাস যাচাই করা, অনলাইনে অস্ত্রের যন্ত্রাংশ বিক্রি এবং পিস্তল বা ভারী অস্ত্র ক্রয়ের ক্ষেত্রে শর্তারোপ করার উপর গুরুত্ব দেওয়া হয়েছে। বিশ্বে একদিনে করোনায় প্রায় ১৪,০০০ জনের মৃত্যু হয়েছে। নতুন শনাক্ত ৭,৩৩,০০০। এ নিয়ে মোট প্রাণহানি ছাড়ালো ২৯,১৪,০০০। এ পর্যন্ত আক্রান্তের সংখ্যা ১৩,৪৪,০০,০০০-এর বেশি। ২৪ ঘন্টায় সবচেয়ে বেশি ৪,১৯০ জনের মৃত্যু হয়েছে ব্রাজিলে। দেশটিতে নতুন রোগী মিলেছে ৮৯,০০০। যুক্তরাষ্ট্রে একদিনে ৯৭১ জনের মৃত্যু ও ৭৭,০০০ শনাক্ত হয়েছে। ব্রাজিল ও যুক্তরাষ্ট্রের পর একদিনে সবচেয়ে বেশি ৯৫৪ জনের প্রাণ গেছে পোল্যান্ডে। সংক্রমণ বাড়ায় উরুগুয়েতে নতুন করে বিধিনিষেধ আরোপ করেছে সরকার। পেরুর সব রাজ্যে ব্রাজিলে শনাক্ত হওয়া করোনার নতুন ধরন ছড়িয়ে পড়েছে বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য বিভাগ। যুক্তরাজ্যে মোট আক্রান্তের অর্ধেকই উপসর্গহীন বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য বিভাগ। টানা তৃতীয় দিনের মতো বৃহস্পতিবার আবারও একদিনে সর্বোচ্চ করোনার রোগী শনাক্তের রেকর্ড হয়েছে ভারতে। ২৪ ঘন্টায় ১,৩১,০০০-এর বেশি নতুন রোগী মিলেছে, সেখানে মারা গেছে ৮০২ জন। তবে রোগীর সংখ্যা বাড়লেও উদ্বিগ্ন না হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। করোনা ইস্যুতে ভারতের সব রাজ্যের মুখ্যমন্ত্রীদের সাথে বৈঠকে মোদী বলেন, যত বেশি করোনা পরীক্ষা হবে তত দ্রুতই সার্বিক পরিস্থিতি সম্পর্কে পরিষ্কার ধারণা পাওয়া যাবে। বিস্তার কমাতে বেশি সংক্রমিত এলাকা চিহ্নিত করে সেসব অঞ্চলে কড়াকড়ি আরোপের কথা জানান ভারতের প্রধানমন্ত্রী। এছাড়াও পিসিআর টেস্টের সংখ্যা বাড়ানোর উপর জোর দেন মোদী। এদিকে বিস্তার বাড়ায় বেঙ্গালুরু এবং কর্ণাটকের ৬ শহরে রাত্রিকালীন কারফিউ জারি করা হয়েছে। টানা সপ্তম দিনের সহিংসতা দেখল নর্দার্ন আয়ারল্যান্ড। বেলফাস্টে বুধবার একটি বাস ছিনতাই করে সেটিকে আগুন ধরিয়ে দেয় একদল বিক্ষোভকারী। পুলিশ সদস্যদের ওপরও হামলা চালায় তারা। ব্রেক্সিটের কারণে নর্দার্ন আয়ারল্যান্ড ও যুক্তরাজ্যের মধ্যে বাণিজ্যে কড়াকড়ি দেখা দিয়েছে। ফলে হতাশা বেড়েছে যুক্তরাজ্যপন্থীদের মধ্যে। এর জেরেই গত শুক্রবার থেকে নর্দার্ন আয়ারল্যান্ডের বিভিন্ন শহরে ধারাবাহিকভাবে সহিংসতা ঘটছে। পুলিশের ওপরও হামলা চালাচ্ছে বিক্ষোভকারীরা। এসব ঘটনায় উদ্বেগ জানিয়ে ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন সহিংসতা না করে আলোচনার মাধ্যমে সব মতপার্থক্যের সমাধানের আহ্বান জানান। আজ শুরু হচ্ছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ IPL। করোনার প্রকোপ বাড়লেও সফল আয়োজনে আশাবাদী ভারত। চেন্নাইয়ে উদ্বোধনী ম্যাচে মুম্বাই ইন্ডিয়ান্সের মুখোমুখি হবে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। খেলা শুরু রাত ৮টায়। সাকিব ও মুস্তাফিজ থাকায় এবারে IPL নিয়ে বাড়তি উন্মাদনা টাইগার সমর্থকদের। ৫ মাসের ব্যবধানে IPL এবার নিজ দেশেই আয়োজন।
করোনার সেকেন্ড ওয়েভেও বড় ঝুঁকি নিয়েছে বিসিসিআই। বায়োবাবল আর ক্লোজ ডোর ম্যাচেই সমাধান খুঁজতে হয়েছে। খেলা হবে 6 ভেন্যুতে, কেউই পাচ্ছে না হোম অ্যাডভান্টেজ। করোনাকালের ক্রিকেট বদলে দিয়েছে অনেক কিছুই। বায়োবাবলে এখন অভ্যস্ত হয়ে উঠছেন ক্রিকেটাররা। তারপরও আক্রান্তের খবরগুলো অস্বস্তির বড় কারণ। সব এড়িয়ে নতুন মিশনের রণকৌশল প্রস্তুত কোহলিদের। অধরা ট্রফিটা এবারে জিততে চায় রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। গতবারের চেয়ে এবার অনেক কিছু গোছানো হয়েছে। সবাই এখন বাবলা থেকে অভ্যস্ত। নিরপেক্ষ ভেন্যুতে খেলা হবে, এটা চ্যালেঞ্জিং। অবশ্যই আসর প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে। আসর শুরুতে রোহিত বিরাটের লড়াই। 5 বারের চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ান্স এবারেও ফেভারিট। দেশি বিদেশি সমন্বয়ে ধরে রাখতে চায় শ্রেষ্ঠত্ব। বাবুল লাইফে চ্যালেঞ্জ অনেক, মানিয়ে নিতে হয়, তবে বন্ডিংটা দৃঢ় হয় সবার মধ্যে। ভালো স্মৃতি মনে করে সামনে এগোতে হবে। এদেশেও তুমুল জনপ্রিয় আইপিএল। এক মৌসুম বাদে টাইগারদের প্রতিনিধিত্ব থাকছে জমকালো এই আয়োজনে। আকর্ষণের কেন্দ্রে সাকিব আল হাসান। কলকাতা নাইট রাইডার্সে প্রত্যাবর্তনটা রাঙাতে চান আপন মহিমায়। হায়দ্রাবাদ মুম্বাই ঘুরে মুস্তাফিজ এবারে রাজস্থান রয়্যালসে। আর্চারের শূন্যতা হতে পারে তার জন্য বড় সুযোগ। কোয়ারেন্টিন পর্ব শেষে মাঠে ফিরতে ফিজের অপেক্ষা। আমি খুবই এক্সাইটেড। আমি চেষ্টা করব এই বছর রাজস্থান রয়্যালসের হয়ে কিছু করার। গ্যালারির মজা হয়তো টিভি পর্দায় মিলবে না, কিন্তু এই মহামারীতে এই ক্রিকেট উৎসব হয়ে উঠতে পারে মহৌষধ। সাইদ সাদি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। সংবাদ শেষ করব, তার আগে শিরোনামগুলো জানিয়ে দেব আরও একবার। ব্যবসায়ীদের দাবির মুখে লকডাউনেও খুলছে দোকানপাট, শপিং মল। আজ থেকে 5 দিন খোলা থাকবে 8 ঘন্টা করে। প্রতিদিন গড়ে করোনা রোগীর সংখ্যা বাড়ছে 4000-এর বেশি। এই হার থাকলে চিকিৎসা ব্যবস্থা ভেঙে পড়ার শঙ্কা। টাকার বিনিময়ে কথিত স্ত্রী ঝর্ণার সাথে অবৈধ মেলামেশা করতেন হেফাজতের মামুনুল। ঝর্ণার 3 ডায়েরির তথ্য। যুক্তরাষ্ট্রে অস্ত্র সহিংসতা মহামারী রূপ নিয়েছে বললেন জো বাইডেন। আন্তর্জাতিক অঙ্গনে দেশের জন্য লজ্জা। এ ছিল এখনকার সংবাদে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবরের আরও বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। ধন্যবাদ সবাইকে।